এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ জাফর। অবশেষে প্রায় 10 লাখ কোটি টাকার বাজেট থেকে অল্প কিছু কাটছাট করে বাজেটটি পাশ হয়েই গেল। কি রকম হলো, কি হলো এবং চ্যালেঞ্জ কি কি? এবং এই বাজেটটা যেটা বলা হচ্ছে আসলে আকাঙ্ক্ষা পূরণের একটি বাজেট। দীর্ঘদিন আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির রয়েছে, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডকে আসলে একটু নাড়া দেওয়ার জন্য, তাড়া দেওয়ার জন্য কিংবা উজ্জীবিত করার জন্য যে বাজেটটি দেওয়া হচ্ছে সেই বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যেটি গত বাজেট ছিল 7,90,000 কোটি টাকা। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে এই বাজেটটি যেটি বলা হচ্ছে উন্নয়ন, একই সাথে সমতা, কেউ পিছিয়ে থাকবে না এবং সবার অংশীদারিত্ব নিশ্চিত করা হবে, সেটি কর্মসংস্থান তৈরি কিংবা বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে। এই বাজেটের একটি বড় দিক যেটা এবং স্পষ্ট এবং মধ্যমেয়াদী কিছু কর্মপরিকল্পনা রয়েছে, যেটি আমরা সাধারণত প্রত্যেক বছরের জন্য পাই। যদি বলা হয় করমুক্ত আয়ের সীমা, যেটি আমরা আসলে প্রতি বছর বাজেটের সময় জানি এই আগামী অর্থ বছর কী হবে, কিন্তু এবার একই সাথে 5 বছরের একটি কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে, কার কত করমুক্ত আয়ের সীমা হবে। এটি কিন্তু এক ধরনের ইঙ্গিত যে সব ক্ষেত্রেই আসলে এরকম মধ্যমেয়াদী পরিকল্পনা দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে কি করতে চাওয়া হচ্ছে। যেমন অর্থনীতি উত্তরণের যে 5 বছর মেয়াদী পরিকল্পনা রয়েছে, 1 বছরে কি করা হবে, 1 থেকে 3 বছরে কি করা হবে এবং 3 থেকে 5 বছরে কি করা হবে, সেটি কিন্তু স্পষ্টভাবে সেই ধারণা দেয়া আছে। তো এই জায়গা থেকে আসলে যে বাজেটটি বলা হচ্ছে বেশ আকারটা বেশ বড়, কিন্তু বর্তমান বাস্তবতাতে যদিও মূল্যস্ফীতির চাপ রয়েছে কিংবা প্রবৃদ্ধিতে অনেক নিচে রয়েছে, তবুও অর্থনীতিতে একটি আলোড়ন তৈরি, ভাইব্রেশন তৈরি করার জন্য এই আকারটা দরকার আছে, যেটি নানা মহলের কিন্তু বিশ্লেষণ এখন পর্যন্ত এসেছে। চ্যালেঞ্জের ভেতরে যেটি সবসময় থাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা কিছুক্ষণ আগে এনবিআর এর নতুন যে চেয়ারম্যান তিনিও বললেন, রাজস্ব আদায়। এইবার বাজেটে যে 9,38,000 কোটি টাকা বাজেট আর আকার নির্ধারণ করা হয়েছে, সেখানে 6,95,000 কোটি টাকার যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেখানে এনবিআরকে আদায় করতে হবে 6,04,000 কোটি টাকা। তো 6,04,000 কোটি টাকা যেখানে আদায় করতে হবে, লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে আগামী অর্থ বছরের জন্য। সেখানে কিন্তু জাফর আমরা জানি এই চলতি অর্থ বছর মানে আজ পর্যন্ত যে অর্থ বছর চলছে, সেই অর্থ বছরের 11 মাস 3 সপ্তাহে আদায় হয়েছে 3,80,000 কোটি টাকা। অর্থাৎ এই যে রাজস্ব আদায়ের যে বাস্তবতা এবং যে লক্ষ্যমাত্রা, সেখানে কিন্তু 3,80,000 কোটি টাকা আদায় হয়েছে। জি, সেখানে 6 লাখ কোটি টাকা, 6 লাখ কোটি টাকার বেশি লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। এই যে আদায় এবং লক্ষ্যমাত্রার যে বিস্তর একটি ফারাক রয়েছে, এটি মিটিগেট করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি যদি রাজস্ব আদায় দিয়ে যদি মিটিগেট করা না যায়, তাহলে কিন্তু ঋণ নির্ভরতা বাড়বে, যেটি কিন্তু সরকারের বিভিন্নভাবে চাপে ফেলবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা রয়েছে, সেটি চাঙ্গা করা, যেটি আসলে এই বাজেটটা দিয়েই করতে চাচ্ছে। এই বাজেটের সাথে মুদ্রানীতির একটা সম্পর্ক আছে। নতুন মুদ্রানীতি আজকে এবং ঘোষিত হলো। সেই মুদ্রানীতি আজকে ঘোষণা করা হয়েছে। আমরা মুদ্রানীতিতে একটু দেখে আসবো আসলে গভর্নর কিংবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কি বলা হচ্ছে। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের খেলাপি কমানো, উচ্চ সুদেও বিনিয়োগ উদ্বুদ্ধ করা ও মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। কি দেখছে নীতি সুধারের সাথে আসলে বাজেটের সম্পর্কটি কোথায়? ঠিক আমরা যেটি দেখছি আসলে বাজেটটি সম্প্রসারণমুখী, এটি একদম সংখ্যাতেই বোঝা যায়। ঠিক একইভাবে যে মুদ্রানীতিতে যে পদক্ষেপগুলো নেওয়া হলো, সেটি কিন্তু আবার সংকোচনমুখী একটি অর্থনীতির যে বাস্তবায়নের পরিকল্পনা, সেটি কিন্তু নেওয়া হলো। আমরা দেখছি যে নীতি সুধার অপরিবর্তিত রয়েছে এবং 10% অপরিবর্তিত রয়েছে। এরকম একটি নীতি সুধারে আসলে অন্য ব্যাংকগুলো কিভাবে ঋণ নিবে এবং সেই ব্যাংক ঋণ আসলে অন্য বিনিয়োগকারীরাই কিভাবে পাবে, এরকম উচ্চ সুদ এবং নিম্নমুখী বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা বরাবরই বলা হচ্ছে যে বেসরকারি খাত আসলে খুব একটা গতি নেই, স্থবির অবস্থায় রয়েছে। আমরা যেটি দেখে যে এই চলতি অর্থ বছর, যেটা আগেও বলছি যে আজ পর্যন্ত যেটি অর্থ বছর চলছে, সেখানে 8% বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ধরা হচ্ছিল, যদিও মে মাস পর্যন্ত সেটি 5% আছে। সেখানে এখন যেটি ধরা হচ্ছে সেটি 6.8%-এর মতো একটি বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ধরা হচ্ছে। এই ঋণ প্রবৃদ্ধি 2018-19 অর্থ বছরে যেখানে কিন্তু 13%-এর বেশি ছিল। অর্থাৎ বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি যেখানে আমরা খুব বড় আকারে আসলে লক্ষ্যমাত্রাই নির্ধারণ করতে পারছি না, সেখানে আসলে বড় আকারের যে বাজেট বাস্তবায়ন করাটা যে কতটা সহজ হবে, সেই চ্যালেঞ্জটা কিন্তু আসলে এই মুদ্রানীতি সংকোচনমুখী সেই ক্ষেত্রে যদি সম্প্রসারণমূলক বাজেট থাকে এবং সংকোচনমুখী মুদ্রানীতি থাকে, এটি কি আসলে চ্যালেঞ্জিং? যেটা আপনি বলছিলেন, মানে সরকারের দুটি প্রতিষ্ঠান, মানে সংসদ তো সরকারের মূল কার্যক্ষেত্র, সেই জায়গায় বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতির ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিষ্ঠান। তো এখন যেটি
আছে। আমরা যদি মূল্যস্ফীতি দিয়ে যদি এটি ব্যাখ্যা করি তাহলে সরকার চাচ্ছে মূল্যস্ফীতি কমে থাকুক। এখন এই যে নীতি সুধার যে 10% অপরিবর্তিত রাখা, এই নীতি সুধারটা কিন্তু মূল্যস্ফীতি কমিয়ে রাখার জন্য একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করে। সেই দিকে যখন মূল্যস্ফীতি কমানোর দিকে যাচ্ছে তখন কিন্তু যে প্রবৃদ্ধি 6.5% প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি অর্জন করার জন্য যে বিনিয়োগ কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ড দরকার সেটি কিন্তু আসলে এই সংকোচনমুখী মুদ্রানীতি দিয়ে খুব সহজে অর্জন করা সম্ভব হয়নি, যেটি আসলে নানান সময় আরও বিভিন্নভাবে শুনেছি। তো এই যে চাপে পড়বে সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়ন এটি আছে। তো আমরা যেটি দেখছি যে নীতি সুধার একদিকে উচ্চ প্রবৃদ্ধি, ঠিক উচ্চ প্রবৃদ্ধি না, জি। প্রবৃদ্ধির যেটা প্রত্যাশা সেইখানে মূল্যস্ফীতির লাগাম টেনে রাখা, যার জন্য আসলে সংকোচনমুখী মুদ্রানীতি দেওয়া হচ্ছে, যেটি আসলে সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়নের পথে এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। জি, আপনাকে ধন্যবাদ সবুজ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ, জানাচ্ছিলেন আজকে যে বাজেটটি সংসদে পাশ হলো সে বিষয়ে বিস্তারিত।